আজ আমরা আমাদের এই আলোচনায় আবরণ উন্মোচন করব এমন এক নারী শক্তিকে নিয়ে, যার কথা হয়তো আমাদের ইতিহাসের বড় বড় অধ্যায়ে বিশদভাবে উল্লেখ নেই, কিন্তু তিনি চিহ্ন রেখে গেছেন আমাদের ভারতের অসংখ্য মন্দিরে, রাস্তাঘাট, সেতু এবং মানুষের হৃদয়ে। তিনি প্রমাণ করেছিলেন ক্ষমতা মানে দম্ভ নয়, ক্ষমতা মানে মানুষের পাশে থাকা। তিনি অদেখা হলেও অবিস্মরণীয়, শান্ত হলেও অপ্রতিরোধ্য। ফিলোসফাররা বা ঐতিহাসিকরা তাকে বলেছেন দি ফিলোসফি কুইন। হ্যাঁ, আমরা কথা বলবো রানী অহল্যাবাই হোলকরকে নিয়ে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি শ্রীমতী শুভ্রা সাহা, একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং সভাপতি কথাঞ্জলি সাহিত্য সংস্থার। তাছাড়াও তিনি একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক ও সমাজসেবী। তার কাছ থেকে আমরা জানবো যে অহল্যাবাই বর্তমান সময়ে আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক, এবং এই কথাঞ্জলি সাহিত্য সংস্থার অহল্যাবাইয়ের ৩০০ বছর পূর্তি নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে, সেগুলোর উদ্দেশ্য কি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। দিদি, বিটিভি ত্রিপুরা পর্দায় তোমাকে স্বাগত জানাই। নমস্কার, আমিও জানাই তোমাকে। দিদি, প্রথমেই তোমার কাছে জানবো যে অহল্যাবাইয়ের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে তোমাদের অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। তো মানে এই যে পরিকল্পনা, এটার সূচনা কিভাবে, এই বিষয়টা কি করে তোমরা ভাবলে? এবছর 2025-এর 31শে মে অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তী আমাদের ভারতে উদযাপন করা হয়েছে। আমাদের রাজ্য এর থেকে বাদ যায়নি। আমরাও অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তাছাড়া আমাদের যে সংস্থা আছে, কথাঞ্জলি সাহিত্য সংস্থা, সেখানে আমরা আমাদের সদস্যদের নিয়ে আমরা অনুষ্ঠান উদযাপন করেছি 31শে মে, যেদিন তার জন্মদিন। তখন দেখেছি সেখানে যে কবি সাহিত্যিকরা এসেছেন, সমাজসেবীরা এসেছেন, তারা সবাই অহল্যাবাই সম্পর্কে কেউ কবিতা লিখেছেন, কেউ প্রবন্ধ রচনা করেছেন, কেউ যে মালব রাজ্য, যেখানে তিনি রানী, সেখানে গেছেন, সেখানে অনুভূতিগুলি ব্যক্ত করেছেন। তখন আমার মনে হয়েছে যে এটা নিয়ে যদি আমরা একটা বই রচনা করি, কারণ তার সময়ের কোনো বই নেই, কারণ তিনি প্রচার পছন্দ করতেন না, তিনি কাজই করতেন সমাজের জন্য, কিন্তু তার প্রচার হোক। কবি সাহিত্যিক যে ছিলেন না তা নয়, তখনকার দিনে অনেক কবি সাহিত্যিক ছিলেন, কবিরা লিখেছিলেনও, কিন্তু তিনি সেই বইটি জলে বিসর্জন দিয়ে দিয়েছেন। তার জন্য তৎকালীন সময়ের কোনো কিছু জানা যায়নি স্পষ্ট করে। যা ভাষা জানা গেছে তা দিয়ে অনেকে লিখেছেন। আমাদের কবি সাহিত্যিকরা সেরকম ইন্টারনেট থেকে শুনে, কেউ গেছেন যে বেড়াতে, এরকম ভ্রমণে গেছেন, তারা লিখেছেন, লিখে পড়েছেন সেখানে সেই অনুষ্ঠানে। তখন আমি খুব অনুপ্রাণিত হই, তাদেরকে সবাইকে বলি যে আপনারা আমাকে লেখা দিন, আমি আমার কথাঞ্জলি পত্রিকাতে আমি সেগুলি ছাপাবো। তারা সবাই দিয়েছেন। মোট 42 জন কবি সাহিত্যিক আমার একটা ছোট্ট বই প্রকাশিত হয়েছে। সেটাতে অহল্যাবাই সম্পর্কে সবাই লিখেছেন, কেউ কবিতা, কেউ প্রবন্ধ, কারো অনুভূতি। তখনই আমি চিন্তা করলাম অহল্যাবাই সম্পর্কে একটু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরও জানা দরকার। অন্যরা জানলেও আমাদের রাজ্যে দেখেছি আমি অনেকেই জানে না, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা জানে না। তিনি একজন এত বড় ক্ষমতাবান ৩০০ বছর আগে ছিলেন, যখন আমাদের সমাজ ব্যবস্থা ছিল, মহিলাদের ছিল পদ্মানসী, তারা ঘরে বেরোতে, তাদের শিক্ষা ব্যবস্থা ছিল না। সেই সময় অহল্যাবাই ছিলেন একজন প্রকৃষ্ট নারী, ক্ষমতাবান নারী, রানী। রানী অহল্যাবাই একজন দূরদর্শী প্রশাসক। তাকে ফিলোসফি কুইন বা জনতার রানী বলা হয়। তো তার চরিত্রের কোন দিকটা তোমার দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখ করার মতো? হ্যাঁ, নৈতিকতা, আদর্শ, সমাজ, মানবিকতা, তার যে প্রজাবৎসল্যতা, এগুলি প্রচন্ডভাবে
তাছাড়া তিনি সামরিক শক্তিতেও বলীয়ান ছিলেন, কর আদায় করতেন, কিন্তু তার থেকেও বেশি ছিলেন প্রজাবৎসল, অর্থাৎ প্রজাদের কাছে সুখ দুঃখের সাথী ছিলেন, তাদের উপকার করতেন, কোনো কেউ বিপদে বললে। তারপর স্বচ্ছ বিচার নীতি, তার যে স্বচ্ছতা, সেটা ছিল তার মধ্যে, নৈতিকতা ছিল, সিম্পিথি ছিল, সেগুলি বেশি বেশি করে আকৃষ্ট করতো। তার মানে তার ক্ষমতায়নকে আরো বাড়িয়ে দিয়েছে সেটা। গবেষকরা অনেকেই বলেছেন যে রানী হলো গিয়ে নারী শক্তির প্রতীক। তো বর্তমান সমাজে না এই যে রানী অহল্যাবাই কতটা প্রাসঙ্গিক? অনেকটাই প্রাসঙ্গিক, কারণ 300 বছর আগে তিনি যেগুলি করে গেছেন, বর্তমান সমাজের মহিলারা সেগুলি করছে এখনো, তাকে অনুকরণ করার মতো। কারণ তখন তিনি ছোটবেলা থেকে ভক্তিমতী শক্তিমতী ছিল, তার মধ্যে একটা ভীষণ শক্তি ছিল, শিব ভক্ত ছিলেন তিনি। তিনি চাষির মেয়ে হয়েও তিনি, তার বাবা ছিল চাষি, অর্থাৎ মোড়ল, গ্রামের মোড়ল। তিনি সেখানে তিনি লেখাপড়া তখন তো ছিল না, মেয়েদের স্কুলে যাওয়ার, বিদ্যা শিক্ষার কোনো ব্যাপার ছিল না, কিন্তু তার মধ্যে দেখতে পেয়েছেন, তার বাবা দেখতে পেয়েছেন যে এই মেয়েটি অনেক বুদ্ধিমতী ও তার মধ্যে অনেক শক্তি রয়েছে, তাকে যদি ঠিক মতো মানুষ করা যায় তাহলে সে অনেক বড় হবে। তখন তাকে তিনি ঘরে পড়াশোনা করান, শুধু পড়াশোনা না, নৈতিকতা শিক্ষা দেওয়া, ব্যবহারিক শিক্ষা, সব রকম শিক্ষা তিনি, সামরিক শিক্ষা থেকে শুরু করে সব শিক্ষা তাকে দেওয়া হয়েছে তার ঘরেই। সেই সময় ছোটবেলা তিনি এক শিব মন্দিরে পূজা করছিলেন, খুব ঠাকুর ভক্ত ছিলেন, এই জন্য তাকে পুণ্য শ্লোকা বলা হতো। আর তিনি যে পরবর্তী সময়ে মানুষের এত সেবা করেছেন, এই জন্য তাকে লোকমাতা বলা হতো। সেই সময় ছোটবেলায়, খুব ছোটবেলায় তার বিয়ে হয় মালবরাজ মল্লার দেব, সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তার যে গ্রাম চণ্ডী গ্রাম, সেই গ্রামে তিনি বিশ্রাম করছিলেন এবং সেই মন্দিরেই তিনি গেছেন, রাজা এসছে সবাই। কিন্তু এই মেয়েটির, ভক্তিমতী মেয়েটির এত সুন্দর ব্যবহার, তার কথাবার্তা, তার যে শ্রদ্ধা ভক্তি, এগুলি দেখে তিনি মানে খুবই মুগ্ধ হন। তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে তখন নিয়ে যান, মানে তিনি রাজবাড়িতে গেছেন, রানী হয়েছেন, কিন্তু সেটা হয়তো পারিবারিক দিক থেকে হয়েছেন, কিন্তু তিনি যে টিকে রয়েছেন সেটা হলো তার নিজের ক্ষমতার বলে। ঠিক। একজন নারী হয়েও তার যে যুদ্ধনীতি, প্রশাসন, অর্থনীতি, তারপর ধর্মীয় অবকাঠামো, প্রত্যেকটা বিষয়েই তিনি অনন্য ছিলেন, এটাই কিন্তু এইমাত্র তুমি বললে। তো তার যে এই যে বহুমুখী প্রতিভা, তার এই বহুমুখী প্রতিভা বর্তমান সময়ে আমাদের সমাজে বা সমাজের নেতৃত্বদেরকে কিভাবে প্রভাবিত করতে পারে? আমাদের যে নেতৃত্ব, যে যে অহল্যাবাই হোলকর 300 বছর আগে পদ্মানসী হয়েও তিনি যে ক্ষমতা দেখিয়েছেন, কূটনীতিক দেখিয়েছেন, সামরিক দক্ষতা দেখিয়েছেন, আর কোথায় যুদ্ধ করতে হবে, কোথায় কূটনীতি করে সেই যুদ্ধকে বাতিল করতে হবে, সেগুলি তিনি তখন সময়ে দেখিয়েছেন। কারণ যুদ্ধ একটা বিভীষিকা, যুদ্ধ হলেই সমাজের ক্ষয়ক্ষতি হবেই। সেই দিক থেকে আমাদের যে প্রজাবৎসল ছিলেন, যেটা প্রয়োজন, প্রজাদের কাছে দাঁড়ানো, তাদের তাদের সুবিধাগুলি দেখা, কিভাবে তারা উপকৃত হবে সেগুলি দেখা, তাদেরকে ভালোবাসা, সেই জিনিসগুলি যদি থাকে, তাহলে সেই তার যদি থাকে, তাহলে ক্ষমতা অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। মানুষের পাশে থাকলেই সে ক্ষমতাবান হয় সবচেয়ে বেশি। আর তাছাড়া এগুলি আমাদের যে এখন যে আধুনিক প্রজন্মের যে রাজনীতিবিদরা, সেটা অনেকটা প্রাসঙ্গিক, কারণ এখন সেই রাজনীতিই চলছে আমাদের, কূটনীতিক রাজনীতি। আপনারা দেখেছেন সবাই যে কিভাবে অপারেশন সিন্দুর হয়েছে, কেউ আমরা টেরও পাইনি। মানে সেই যে রাজনীতি এখনো আছে, তিনিও এই ধরনের রাজনীতি করতেন তখনকার দিনে। কাজেই তার কাছ থেকে অনেক শেখার আছে, এবং তাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ারও আছে। ঠিক। রানীর ন্যায় বিচার, সমতা, জনকল্যাণ, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে তিনি সবসময় অগ্রাধিকার দিতেন। তো এই যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো আমাদের বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক? হ্যাঁ, আমাদের সংবিধানে আছে সমতা, ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি আমাদের সংবিধানে এখন আছে। কাজে সে সংবিধান অনুযায়ী আমাদের যে রাজনীতিবিদরা, আমাদের সরকার সেগুলি করে যাচ্ছেন, কিন্তু 300 বছর আগে সেগুলি তিনি করেছেন।
তখন তো আর সংবিধান ছিল না। হুম। তিনি নিজে সংবিধান নিজের মতো করে করেছেন এবং সবাই যাতে ন্যায় বিচার পায়, সবাই সমান অধিকার পায়, তার জন্য তিনি বিভিন্ন জায়গায় তহসিল অফিস স্থাপন করেছেন। সেখানে মানুষ এসে তাদের বিচার প্রার্থনা করত। কারণ এক জায়গায় বসে তো সমস্ত রাজ্যটা দেখা সম্ভব হতো না। তিনি এমন দক্ষ প্রশাসক ছিলেন যে তার প্রজারা খুব সুখী ছিল। তিনি শুধু যে কর আদায় করতেন তা না, তিনি খুব সামান্য কর ধার্য করতেন। তিনি দেখতেন কোন প্রজা কোন কর দিতে পারবে, কে বেশি দিতে পারবে তাকে বেশি, যে কম দিতে পারবে তাকে কম। তো সবাই খুব খুশি মনে কর দিত। তার করের জন্য মানুষের কাছে গিয়ে তাকে নির্যাতন করা হতো না, কর দাও কর দাও বলে। সবাই এসে নিজেরাই কর দিয়ে যেত। কারণ তারা জানে তাদের মা, তাদের লোকমাতা, সবার লোকমাতা ছিলেন, তাদের মা তাদের সাহায্য করবে। তাদের কষ্ট হলে, যদি কোনো কারণে ফসল নষ্ট হয়ে যায়, তিনি তাদেরকে আর্থিক সাহায্য করতেন। তিনি অনেক ধনী ছিলেন, তিনি খুব ধনী ছিলেন তিনি। তো তার জন্য তিনি যে জনহিতকর কাজগুলি করতেন, তার জন্য তিনি প্রজাদের যে কর পেত, সেই কর থেকে তিনি কিছু করতেন না। তার নিজস্ব টাকা থেকে, জমানো টাকা থেকে তিনি এই দেশের জনহিতকর কাজগুলি করেছেন। কুয়া খনন, তারপরে স্কুল, হাসপাতাল, যা যা করেছেন, মন্দির, এগুলি করেছেন। জনপদ তৈরি করেছেন, জলাধার তৈরি করেছেন। তার নিজের ব্যক্তিগত কোষাগার থেকে তিনি 16 কোটি টাকা 300 বছর আগে ব্যয় করেছেন। সেটা মানে হিসাব কি হবে সেটা বোঝা যায় না। তখনের 16 কোটি টাকা, মানে টাকার মূল্য তখন যেরকম ছিল সেই মূল্যায়ন আমরা সেটা হিসাবই করতে পারি না। সারা ভারতবর্ষের মনে হয় কোনো জায়গা বাদ নেই যে অহল্যাবাই কোনো কিছু করে যাননি। যেখানে গেছেন সেখানে কিছু না কিছু জনহিতকর কাজ তিনি করেছেন। এই জন্য তিনি লোকমাতা। তাছাড়া তিনি খুব ভক্তিমতী, ঠাকুর ভক্ত ছিলেন। বিভিন্ন মন্দির তৈরি করতেন, মন্দিরে সবাই যাতে বসতে পারে তার জন্য বসার জায়গা করতেন। জল খেতে অসুবিধা হয়, জলের জন্য জলাধার তৈরি করতেন। রাস্তা পথ যেতে অসুবিধা হয়, তাদের জন্য পথ নির্মাণ করতেন। এই জন্য তাকে পুণ্য শ্লোকাও বলা হয়। তোমার এই যে ওনার শাশুড়ি এবং দুঃখিত, ওনার শ্বশুর মশাই এবং স্বামী মারা যাওয়ার পর উনি সংগ্রাম করে রাজ্য শাসন করেছেন একজন মহিলা হিসেবে সেই সময়। তো এটা মানে তার যে এই সংগ্রাম, এই সংগ্রামটা বর্তমান সময়ে মেয়েদের রেজিলেন্স বা মানসিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে মানে কিরকম দৃষ্টান্ত হতে পারে? প্রচন্ড দৃষ্টান্ত। মানসিক শক্তি থাকলেই করতে পারবে। কারণ অহল্যাবাই তখন, যখন তার স্বামী মারা যায়, তার সহমরণে যাওয়ার কথা ছিল, তিনি সেটা তাকে বন্ধ করে দেয় শ্বশুর। কারণ তার মধ্যে যে দক্ষতা আছে, ক্ষমতায়ন আছে, রাজ্য শাসন করার ক্ষমতা তার মধ্যে আছে, সেটা তিনি বুঝতে পেরেছেন। তাই সেটা বন্ধ করে দেন রাজ্য শাসন করার জন্য। শ্বশুর মারা যাওয়ার পর তার পুত্র মারা যায়, তখন তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েন। তাকে অন্যেরা চাইতো যে তার যে আত্মীয় স্বজন পরিজন আছে, কারণ একজন বিধবা সহমরণে যাওয়ার কথা, যার যেখানে সে রাজ্য শাসন করবে, এটা ভাবাই যায় না। তখন তিনি কি করলেন, তার যে শোক দুঃখ সব ভুলে গিয়ে তিনি প্রশাসনিক কাজে দক্ষতায় নেমে পড়লেন। এবং কি বলছিলে প্রশ্নটা, যে আমাদের মানে বর্তমান সময়ে নারীদের যে মানসিক শক্তি, হ্যাঁ, সেটাকে তার থেকে শেখার আছে। কারণ আমাদের যে মেয়েরা আজকে গ্লাস সিলিং এর মধ্যে দেখা যায় যে পড়ে যায়, তারা বিভিন্ন সময়ে তাদের কর্মক্ষেত্রে বা যোগ্যতার ক্ষেত্রে তারা গ্লাস সিলিং এর মুখোমুখি হয়। সেটা সেটা থেকে তারা অহল্যাবাই থেকে তারা শিখে নিতে পারে যে কিভাবে এর থেকে উদ্ধার হওয়া যায়, কিভাবে ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়া যায় নিঃশক্তি বলে, নিঃসাহসিকতার বলে, সততার বলে, চারিত্রিক দৃঢ়তার বলে কিভাবে করা যায়। অহল্যাবাই থেকে সেটা শেখার রয়েছে। অহল্যাবাই জীবনী পড়লেই সেটা জানা যাবে এবং অনুপ্রাণিত হবে। আজকের থেকে 300 বছর আগের কথা, সেই পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে মানে নিজেকে রানী এইভাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং শুধুমাত্র ক্ষমতা নয়, তিনি ছিলেন প্রজা বৎসল, হ্যাঁ, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। তো মানে এই সম্পর্কে তুমি কি বলবে? তিনি প্রজাবৎসল ছিলেন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন, এটা ঠিকই। তো তিনি যে কর আদায় করতেন, করের জন্য তিনি তিনি শুধু সামরিক যুদ্ধের ক্ষেত্রে নয়, তিনি প্রজাদের সুখ দুঃখের সাথী ছিলেন। তখনকার তিনি, তার প্রজারা খুবই সুখী ছিল। তারপরে প্রজাদের খাদ্যশস্যের অভাব ছিল না,
অন্যান্য রাজ্যে যখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে মারামারি দাঙ্গা হাঙ্গামা চলতো, কিন্তু খুব শান্তিপূর্ণ রাজ্য ছিল মালব রাজ, যেটা তার রাজধানী ইন্দোর ছিল। সেখান থেকে তিনি মাহেশ্বরে নিয়ে যান তার রাজ্য, এবং ইন্দোরকে খুব সুন্দর নতুন করে সাজিয়ে তোলেন তিনি। আর এই মাহেশ্বরী সিল্ক শিল্প কারখানা গড়ে তোলেন তিনি। গড়ে তুলে এতে প্রজাদের ব্র্যান্ড, মহেশ্বরী সিল্ক ব্র্যান্ড সারা বিশ্বে যে দূরদর্শী ছিলেন, প্রজারা এর থেকে অনেক উপকৃত হয়েছে, তারা রোজগারের পথ পেয়েছে। তারপরে মহিলারাও অন্তত পর্যন্ত সেই রোজগারের পথ বেছে নিতে পেরেছে। তাছাড়া তিনি মহিলা রেজিমেন্ট তৈরি করেছিলেন তখনকার দিনে। তার মহিলা সৈনিকরা তার সঙ্গে যুদ্ধ করতে যেত। সে মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। মানে তখনকার দিনে মেয়েরা যেখানে ঘর থেকে বেরোতো না, সেখানে তিনি মহিলা রেজিমেন্ট তৈরি করেছেন। আর কি বলছিলে? প্রজাদের, হ্যাঁ, প্রজাবৎসল ছিলেন তিনি। প্রজাদের সুখ দুঃখের সাথে ছিলেন। যুদ্ধে তাদের যে বিচার ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ ছিল। তিনি কোনো বিচারে কে বড় কে ছোট, এমনকি নিজের ভাইকেও তিনি সে বাদ দেননি। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় রুখে দাঁড়াতেন। ন্যায় অন্যায় তিনি আত্মীয় পরিজন দেখতেন না। যার অন্যায় তাকে শাস্তি দিতেন। আর যে ন্যায়, এরকম একটা ঘটনা ঘটেছিল যে তার ভাই বিচারে একজন প্রজাকে দোষী সাব্যস্ত করেছিল, কিন্তু যখন তিনি তার তো চর আছে চারিদিকে, এসে যখন বললো যে তার দোষ তার ভাইয়ের, ওই প্রজা শুধু শুধু দোষী হয়েছে, তখন তিনি ভাইকে দেশান্তরী করে মানে বের করে দিলেন, ওই প্রজাকে মুক্ত করে দিলেন। মানে এইভাবে এই ছিল তার বিচার ব্যবস্থা। তার বিচারে এমনকি বাইরে থেকে নিজের রাজ্য মালব রাজ্য বাদ দিয়ে তার বিচার, সুষ্ঠু বিচারের জন্য বাইরের রাজ্য, অন্যান্য রাজ্য থেকেও তার কাছে বিচার নিয়ে আসতো, সুষ্ঠু বিচার ব্যবস্থা করার জন্য। নিরপেক্ষ বিচার একটা দৃষ্টান্ত ছিল। বর্তমান সময়ে যখন আমরা নারীরা অনেক সময় মানে দ্বিধাবিভক্ত হয়ে পড়ি যে আমাদের কি করা উচিত এখন, তো সেই ক্ষেত্রে রানীর চরিত্র আমাদেরকে কিভাবে প্রভাবিত করবে? আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। তারপর নিজের যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য সম্বন্ধে স্পষ্টতা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, যেটা অহল্যাবাইয়ের মধ্যে ছিল, প্রথম থেকেই ছোট থাকতেই ছিল, এবং বড় হয়ে সেটা আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমান প্রজন্মের যে মহিলারা, মেয়েরা, সেই দিকে আমি কিছু পারবো না, আমি পিছিয়ে পড়বো, সেটাতে না গিয়ে তোমার নিজেকে শক্তিশালী করতে হবে, মানসিক বল বৃদ্ধি করতে হবে, এবং নিজের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট, আমার এই উদ্দেশ্য, আমাকে সফল হতে হবে, হয়তো পিছিয়ে পড়বো কিন্তু বারবার আমাকে সেটা করে দেখাতে হবে, তাহলে আমি গিয়ে আমার সফলতা পাবো। মানে লক্ষ্যচ্যুত হলে উচ্চুত হলে চলবে না। ঠিক। তোমার এই কথা থেকে আমার একটা প্রশ্ন আসছে যে মানে তিনি তো শুধু একজন দক্ষ প্রশাসকই ছিলেন না, তিনি একজন ভিশনারিও ছিলেন। তো আমরা যখন মানে আমাদের জীবনের ভিশন তৈরি করব, সেই ক্ষেত্রে রানী অহল্যাবাই মানে কিভাবে আমাদের অনুপ্রেরণা হতে পারেন? তার ন্যায়পরায়ণতা, সততা, স্বচ্ছ নীতিবোধ, নৈতিকতা, এগুলি আমাদেরকে পথ দেখায়। কিভাবে একজন নারী ক্ষমতাময়ী হতে হলে তার এইগুলি নৈতিকতা বোধ থাকতে হবে, চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে, এবং তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে সফল করার জন্য তাকে বারবার সেটার দিকে অনুপ্রাণিত হতে হবে যে আমি এই কাজটা করবই। এরকম চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে, তবেই আমরা কোনো কাজে সব কাজে সফল হতে পারবো। আমাদের সমাজে আমরা নারীরা মানে এত বছর পরেও এখনো আমরা মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো আমাদের এই যে ইতিহাসের পাতায় যে এই সমস্ত সাহসী ক্ষমতাবান নারীরা রয়েছেন, তাদেরকে সামনে উঠিয়ে আনা, সেটা আমাদের নারী ক্ষমতায়নকে কতটা প্রভাবিত করতে পারে? হ্যাঁ, আমাদের যে ইতিহাসের যেমন অহল্যাবাই, লক্ষ্মীবাই, তারা পুরানো নয়, নতুনই। আরে নতুন, তারা তো সবসময় ছিলেনই। এরকম নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত তারা। কাজেই এদের সামনে রেখেই আমাদের নারী শক্তিরা এগিয়ে চলার পথ দেখে। কারণ একজন
নারী যদি ক্ষমতাময়ী হয়, তাকে তুলে ধরা, এই যে 300 বছর আগে ছিলেন, তিনি আজও প্রাসঙ্গিক। তাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই জন্য যে আমাদের যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যাতে তাদের দেখে শিখতে পারে যে না, ওই যুগে যখন লেখাপড়া ছিল না, তখন তারা লেখাপড়া শিখে সমৃদ্ধ হয়ে আত্মশক্তিতে বলীয়ান হয়ে ক্ষমতাবান হয়ে লড়াই করেছে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে। কাজেই তারাও যাতে সেইভাবে চলতে পারে, নিজেরাও যাতে নিজেদের শক্তি সঞ্চয় করতে পারে তাদেরকে দেখে। এই তারা তো আর পুরানো কিছু নয়, মানে নতুন কিছু নয়, তারা পুরানোই। কাজে তাদের পথ দেখানো পথেই চলবে। ঠিক। আমরা অনুষ্ঠানের মানে একেবারেই শেষ পর্বে চলে এসেছি। তো মানে একেবারে শেষ পর্বে তুমি মানে নারীদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? নারীদের উদ্দেশ্যে বলতে চাইবো যে সবসময় নিজেদেরকে আত্মবিশ্বাসী করতে হবে। বিশ্বাসের উপর নির্ভর করে আমার যে নিজের যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য থেকে উদ্দেশ্য স্পষ্টতা আনতে হবে এবং ভেঙে পড়লে চলবে না। অহল্যাবাইকে সামনে রেখে সমাজের যে অহল্যাবাই যেভাবে তখনকার দিনে নিজেকে ক্ষমতাময়ী করে তুলেছে, তার নৈতিকতা, তার যে আদর্শবাদ, সেগুলিকে নিজের মধ্যে আনতে হবে। আনলেই সুন্দর একটা সমাজ গড়া যাবে। সুন্দর একটা নারী ক্ষমতায়ন মানে অনুকরণ নয়। নারী ক্ষমতায়ন মানে হলো নতুন পথ সৃষ্টি করা। সেই পথেই এগিয়ে যেতে হবে। নতুন পথ সৃষ্টি করে সমাজের মধ্যে কিছু একটা কাজ, নিজের পরিবার পরিজন আছে, চাকরি আছে, এছাড়াও সমাজের মধ্যে কোনো একটা কিছু করে দেখাতে হবে, যেটা উদাহরণস্বরূপ সবার কাছে তুলে ধরা যায়। সেই দিকে এগোতে হবে। ধন্যবাদ তোমাকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তুমি আমাদের আজকে স্টুডিওতে এসেছো। আসল কথা কি, মানে আমাদের যদি নিষ্ঠা থাকে, আমাদের যদি একাগ্রতা থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতেই পারবো। সেক্ষেত্রে কোনো বাধাই আমাদের বাধা হয়ে দাঁড়ায় না। এবং রানী আজকের আলোচনায় যেটা উঠে আসলো যে রানী অহল্যাবাইয়ের জীবন কিন্তু সেটাই বারবার আমাদেরকে প্রমাণ করিয়ে দিয়েছে। এবং রানীর সেই একাগ্রতা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, এগুলোকে আমরা যদি অনুকরণ করে আমাদের জীবনের ভিশন তৈরি করি, তাহলে আমরা অবশ্যই সফল হব, সার্থক হব। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।